ওকে, আজকে হচ্ছে আমরা পাইথনের ভ্যারিয়েবল নিয়ে আলোচনা করব, ভ্যারিয়েবল টাইপ নিয়ে আলোচনা করব। ভ্যারিয়েবলের এর আগে হচ্ছে আমরা সি প্রোগ্রামিংয়ে শিখেছিলাম, যেটা হচ্ছে ইন্ট, ফ্লোট, ক্যারেক্টার, ডাবল, এই বিষয়গুলো জেনেছিলাম। পাইথনের ক্ষেত্রেও সেম জিনিসই, পাইথনের জাস্ট লেখাটা ভিন্ন আর কি। তো আমরা প্রথমে আমাদের যে সংজ্ঞাটা কাজে লাগবে, আমি আপনাদের বেসিক থেকে জিনিসটা দেখলাম যে এখানে হচ্ছে সংজ্ঞা আছে এবং হচ্ছে সংজ্ঞার সাথে আরও অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো হচ্ছে আপনাদের অনেক বেশি প্রয়োজন। আপনারা পৃষ্ঠা নাম্বার লিখে নিয়ে যাবেন, সেখান থেকে একটু পড়ে নেবেন, তাহলে কমন চলে আসবে। সেটা হচ্ছে 596 পৃষ্ঠার অতিরিক্ত যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো একটু কমপ্লিট করবেন। দেন হচ্ছে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে, যদিও এটা উত্তর একসাথে দেওয়াই আছে, সো ওইটা ওখান থেকে পড়ে নিতে পারবেন। তো আমি আশা করছি যে এটা আপনারা ওখানে কমপ্লিট করবেন, আর কমপ্লিট করলে আপনারা হচ্ছে এক্সামে দিতে পারবেন আর কি, যেহেতু ওখানে অতিরিক্ত কোশ্চেন থাকবে। তো এর সুবাদে আমরা হচ্ছে ভ্যারিয়েবল জানবো। ভ্যারিয়েবলটা কি? ভ্যারিয়েবল হলো মেমোরি একটি নামযুক্ত স্থানে যেখানে কোনো ডেটা সংরক্ষণ করা। ধরেন কোনো একটা বিষয় আমরা যদি রাখতে চাই, যেমন কথার কথা, এই বিল্ডিংটা আমি যদি ধরেন যদি নির্দিষ্ট কোনো ঠিকানা না দিই তাহলে কিন্তু খুঁজে পাওয়া যাবে না। যাবে যে আমি যদি বললাম যে কুশিয়ারাতে, আপনি হচ্ছে কুশিয়ারা ইনস্টিটিউটে যাবেন, শেষ। একটুক যদি বলতাম তাহলে কিন্তু আপনি খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ হয়ে যেত। বাট এক্স্যাক্টলি যখন আমরা বলতেছি যে আমরা হচ্ছে এটা কি স্কুল, হ্যাঁ স্কুলের পাশে, তখন কিন্তু জিনিসটা সহজে চেনা যাচ্ছে। অর্থাৎ যখন আমরা কোনো একটা নাম ধরে ডাকি, ধরেন হচ্ছে এক্স, এইটাকে আমরা যখন হচ্ছে 2 বুঝাইতে যাব তখন আমরা বলি কি যে এক্সের মান 2, এক্সের মান 2। এই যে এখানে যেই টাইপটা, এইটাই হচ্ছে ভ্যারিয়েবল। অর্থাৎ এটা হচ্ছে ভ্যারিয়েবল নেম, এটা হচ্ছে ভ্যারিয়েবল ভ্যালু। এটা নেম, এটা ভ্যালু। তো এখন এইটা কখন কাজে লাগে? যখন কিনা কোনো একটা ডাটাবেস তৈরি করতে যাব আমরা। ধরেন এটা একটা ডাটাবেস, লাইক এটা ওয়াই, এটা এক্স। ধরেন এইখানে হচ্ছে কোনো একটা স্টুডেন্টের নাম এবিসি, এটা হচ্ছে ধরেন হচ্ছে লাইক মার্ক, আর এটা হচ্ছে ধরেন নেম কিংবা রেজাল্ট, একই কথা। এখন এই ব্যক্তির ধরেন হচ্ছে 50 পাইছে, এই ব্যক্তি 70 পাইছে, এই ব্যক্তি 80 পাইছে, এই ব্যক্তি 90 পাইছে। আমি এই ডাটাটা আমি সংরক্ষণ করতে চাই, বা এই ডাটাটাকে আমি হচ্ছে একটা ডেটাবেসের মধ্যে রাখতে চাই। তাহলে আমি এখন ডেটাবেসে যে রাখবো, আমি যদি 50, 70, 80, 90 রাখতাম, আদৌ কি আমি বুঝতে পারতাম যে এটা কার? এটা বোঝা যেত না। যার ফলে আমরা এখানে একটা ভ্যারিয়েবল নেম দিই, এগুলো হচ্ছে ভ্যারিয়েবল নেম, আর এটা হচ্ছে ভ্যারিয়েবল ভ্যালু, এটা হচ্ছে ভ্যারিয়েবল কি? ভ্যালু। এখন এইটা কখন কাজে লাগে? যখন কিনা আমি কোনো একটা ডেটাবেস তৈরি করতে যাব। এটা হতে পারে কোম্পানির, এটা হতে পারে স্কুলের, এটা হতে পারে যে কোনো একটা প্রতিষ্ঠানের, কারণ ইনফরমেশন সব জায়গায় কাজে লাগে। তো পাইথনের ক্ষেত্রেও সেম জিনিস, আমরা একটা ভ্যারিয়েবল নেম নিব, ওই ভ্যারিয়েবল নেমের মাধ্যমে আমরা এখানে একটা ভ্যারিয়েবল ভ্যালু ক্রিয়েট করতে পারবো বা ভ্যালুটা দিতে পারবো। এই হচ্ছে মূলত বিষয়। তো ধরেন আমি এখন কোনো একটা নাম যদি দেই, ধরেন কথার কথা বলি যে রাকিব, ওনার একটা নাম, ওনার হচ্ছে বয়স ধরেন 20, তাহলে আপনি কিভাবে পাইথনে লিখবেন? পাইথনে লিখবেন হচ্ছে যখন নেম লিখবেন, নেম ওপরে কোটেশন দিয়ে দেন হচ্ছে ধরেন লিখলাম আমি রাকিব। এখন আমি বলছি যে ওর এজও আছে, তাহলে আমি এজ দিব 18। এই তো এখন দেখেন নামের মধ্যে কিন্তু আমি কোটেশন দিছি, এটাতে কিন্তু কোটেশন দেই নাই। অর্থাৎ এইখানে ইন্টিজার সংখ্যার মধ্যে কি দেওয়া লাগে না, উপরে কোটেশন দেওয়া লাগে না। বাট আমি যদি ভ্যালু বুঝাইতে চাই তখন কিন্তু এটা এখানে ভ্যালু না, লাইক হচ্ছে আমি যখন নাম বুঝাবো তখন কিন্তু এই কোটেশনটা ব্যবহার করতে হবে। তাহলে বলেন তো এইগুলাকে কি বলে? ভ্যারিয়েবল নেম, আর এটা হচ্ছে ভ্যারিয়েবল ভ্যালু। এটা হচ্ছে ভ্যারিয়েবল নেম, এটা হচ্ছে ভ্যালু।
তাহলে এখন আপনাকে প্রশ্ন যদি করে যে আপনি একটি কোম্পানির নাম হচ্ছে এটা, কোম্পানি তৈরি হয়েছে 2002 সালে, দেখি একটা কোড লিখেন তো। এটা ধরেন একটা কোম্পানির নাম হচ্ছে XYZ, এটা 1998 সালেই জন্ম হয়েছে। এখন এটা পাইথনের কোডে লেখেন। এটা আপনি ইয়ার দেন। হ্যাঁ ঠিক আছে। এবার কিছু রোলস করব আমরা। এগুলো একটু লেখেন, হ্যাঁ, এগুলো ইয়েতে পাবেন না।
বেশ তোলো। আচ্ছা দেখেন, এটা হচ্ছে পাইথন লেখার রোলস আর কি। প্রথমত লেটার অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হবে, অর্থাৎ আপনি যখন কোনো একটা প্রোগ্রাম লিখতে যাবেন তখন হচ্ছে লেটার দিয়ে শুরু করতে হবে, স্পেস ব্যবহার করা যাবে না। এই যে এখানে দেখেন স্পেস দেওয়া যাবে না আর কি। প্রত্যেকটা লেখার মাঝখানে আমরা যেমন কী করি, যেমন স্টুডেন্ট নেম, তো স্টুডেন্টের পরে একটা স্পেস দিই, স্পেসটা দেওয়া যাবে না, হয় দিতে হবে মিলে একদম একসাথে, অথবা এখানে একটা আন্ডারস্কোর দিতে হবে। তো এই জিনিসটা এখানে বলছে যে যখন হচ্ছে আপনি লিখবেন তখন যদি আপনার প্রয়োজন হয় যে না আমার এজটা একটু ডান পাশে হবে, কিংবা আমি নেমের পর আমি আরেকটা কিছু লিখতে চাচ্ছি, তাহলে এখানে কি দিবেন, আন্ডারস্কোর। ক্লিয়ার? তো এরপর হচ্ছে রুলস 2, যেটা হচ্ছে গিয়ে নাম্বার দিয়ে শুরু করা যাবে না, মানে অন্য যা কিছুই করেন নাম্বার দিয়ে শুরু করতে পারবেন না। তার মানে আগে লেটার হবে, দেন হচ্ছে কি নাম্বার হবে। অর্থাৎ আপনি যদি কোনো একটা লেখা লিখতে চান, ধরেন হচ্ছে আপনি 1992 লিখবেন, তাহলে 1992 আপনি শুধু 1992 লিখতে পারবেন না। কেন না? কারণ হচ্ছে নাম্বার দিয়ে কি করা যায় না, শুরু করা যায় না। তাহলে এখানে কি করতে হবে, এখানে আগে একটা আন্ডারস্কোর দিতে হবে। বুঝছি কি বুঝিনি? তো আবার যদি আপনি এরকম হয় যে না আপনি হচ্ছে এটার সাথে আরও কিছু অ্যাড করবেন, তাহলে হচ্ছে ইয়ার এখানে দিতে পারেন। তো ইয়ার কিন্তু আবার লাস্টে দিলে হবে না, অর্থাৎ আগে কি করতে হবে, সংখ্যাটা দেওয়া যাবে না, পরে দিতে হবে আর কি। দেন হচ্ছে স্পেস ব্যবহার করা যাবে না। এই রুলসগুলো মাথায় রেখে দেন হচ্ছে কোডটা লিখতে হয় আর কি, নাহলে কোডগুলো ইরর এবার আমরা কিছু মাল্টিপল অ্যাসাইন ভ্যালু কোড নিব।
এটা হচ্ছে অ্যাসাইন ভ্যালু টু ভ্যারিয়েবল, অর্থাৎ অ্যাসাইন করব আমরা যে ইনপুটে কি দিব আউটপুটে কি আসবে, ইনপুটে কি দিব আউটপুটে কি আসবে। এটা প্রোগ্রাম যখন লিখবেন তখন ভ্যালু দিতে হবে না, সো ভ্যালুগুলো দিবেন কিভাবে, এটা অ্যাসাইনটার জন্য। আচ্ছা দেখেন, প্রথমত এটা দিয়ে আমরা বুঝতেছি যে ধরেন এখানে দিলাম আমরা a = b = c, অর্থাৎ a এর মান b এর মান c এর মান সেম 100 যখন থাকবে তার মানে প্রত্যেকটা কি 100। এখন ধরেন কোনো একটা আপনি একটা ডেটাবেস তৈরি করতেছেন, ওইটার মধ্যে একই ভ্যালু আপনি প্রত্যেকের দিতে চান, তাহলে আপনি কিভাবে দিবেন, ওই সেলটাকে ধরে সেলের নামটা দিতে হবে অথবা ভ্যালুর নামটা দিতে হবে। তাহলে এখানে ধরেন কথার কথা কোনো একটা নামের লিস্ট আছে, জাস্ট নামের লিস্টগুলো কী করবেন সমান 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 দিয়ে লাস্টে কী করবেন 100 লিখে দেবেন। মানে এটা হচ্ছে এই পাইথন লেখার কোড, আর এটা হচ্ছে কি আউটপুট। তাহলে এখানে কি বুঝাইতেছে, এখানে হচ্ছে এই, তাহলে কত আসবে প্রত্যেকটা 100। আবার আরেকভাবে লিখতে পারেন, সেটা হচ্ছে নামগুলো লিখে লিখে দেন হচ্ছে দেখবেন যে অনেক সময় হচ্ছে নাম্বার চেঞ্জ থাকে, এই তখন চেঞ্জের সময় এরকম দিতে হবে। তাহলে এখানে ধরেন 3 জনের নাম আছে, 3 জনের নাম দিয়ে দেন হচ্ছে রেজাল্ট, তাহলে কমা দিয়ে এটা লিখতে হবে। এরপরটা ধরেন একজনের মান আরেকজনের কাছে যাবে, আরেকজনেরটা আরেকজনের কাছে যাবে, লাইক এরটা এখানে এ যাবে আর এরটা বি এ যাবে। তাহলে দেখেন এখানে লিখতে হবে কীরকমভাবে, a, b = b = a, অর্থাৎ b = b মানে কি বুঝাইতেছে যে b এর মান b থাকবে। এখন এখানে আবার এখানে কি করছি দেখেন a, b দিছি, অর্থাৎ a এর মান কত আছে 10, কিন্তু 10 হবে না, কারণ এই যে এখানে এসে কি করছে সে b = b দিয়ে দিছে, অর্থাৎ b এর মান এর সাথে কানেক্টেড হয়ে যাবে। তাহলে এখানে কত হয় 20, অর্থাৎ ওরটা ও নিয়ে যাবে আর ওরটা ও নিয়ে যাবে, অর্থাৎ ট্রান্সফার করে দিছে আর কি। যখন এরকম ট্রান্সফার হবে তখন এরকমভাবে দিতে হবে। এখন ধরেন একাধিক যখন থাকবে তখন একাধিকবার এই একই জিনিসটা লিখতে হবে, বুঝছেন? এটা হচ্ছে অ্যাসাইন করতে হয় এভাবে, মানে ভ্যালুটা দিতে হয় আর কি।
বুঝছেন? আচ্ছা দেখেন, এখানে হচ্ছে দুইটা সংখ্যার যোগফল যখন হবে, যখন কিনা আমরা সি প্রোগ্রামিংয়ে করেছিলাম তখন কিন্তু ইন্ট দুইটা সংখ্যা নিছি, ওই দুইটা সংখ্যাকে যোগ করে দিছি, হয়ে গেছে। কিংবা আরেকটা আমরা ইন্ট সংখ্যা নিয়ে দেন হচ্ছে করেছি। পাইথনের ক্ষেত্রে ইন্ট এইখানে লিখি না, আমরা লিখি হচ্ছে এইখানে যখন প্রিন্ট করব। তাহলে এখানে দেখেন ইন্ট এ, অর্থাৎ ইন্ট এ এর মান কত? 100 প্লাস ইন্ট বি। এবার চারটা সংখ্যা বলে কি করবেন? প্রিন্ট ইন্ট এ বি সি ডি, এভাবে হচ্ছে যতগুলো সংখ্যা যোগ করতে বলবে ততগুলো করতে পারবেন। এবার যদি বলতো ভাগ করতে, তাহলে কি হইতো বলেন তো? এখানে স্ল্যাশ কি হবে? যদি গুণ করতে বলতো কি হতো বলেন তো? স্টার। তখন কি হইতো? স্টার। হ্যাঁ, যদি বলতো পার্সেন্টেজ বের করতে, ইন্টু পার্সেন্ট। যদি বলতো যে এটা থেকে এটা বড় কিনা, তাহলে সাইন হইতো, তাই না? গ্রেটার দেন, লেস দেন, এই সাইনগুলো হতো। তাহলে একই সূত্র, জাস্ট চিহ্ন চেঞ্জ, অপারেটর চেঞ্জ, এগুলোকে বলে অপারেটর। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রোগ্রাম ইউজিং ভ্যারিয়েবল। এই ক্ষেত্রে দেখেন, আমরা যখন কোনো একটা মানে সংখ্যা ইনপুট নিব বা ভ্যারিয়েবল ইনপুট নিব, তখন হচ্ছে এইভাবে ইনপুটটা নিতে হবে। প্রথমে লিখতে হবে নেম, অর্থাৎ আমি একটা নামকে নিতে চাইতেছি ইনপুট হিসেবে। যদি এজ হইতো তাহলে এজ হইতো এখানে ইনপুট, ইন্টার নেমের জায়গায় এজ হইতো, এখানে এসে প্রিন্টের জায়গায় এখানে ওই বয়সটা হয়ে যেত। তাহলে প্রোগ্রাম যখন লিখবেন তখন হচ্ছে এইভাবে কোডটা লিখতে হবে। আউটপুট কি আসবে? ইন্টার নেম রাকিব। তাহলে আমরা এখানে দেখেন কি লিখছি, নেম ইনপুট ইন্টার নেম। এই ইন্টার নেমে এখানে যাই লিখবেন, এই কোটেশনের ভিতরে যা লিখবেন তাই এখানে কি হবে? প্রিন্ট হবে। এটাকে বলে প্রিন্ট। তো প্রিন্ট হবে, এটার সাথে সাথে এখানে আমি আবার একটা নাম দিছি না, এই যে এখানে নেম দিয়ে দিছি, বলছি যে এখানে যেটা আসবে এই যে এইটা কিন্তু এখানে গিয়ে হিট করবে। তো কারণ কি? এইটাও কিন্তু আমি প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে এটাও প্রিন্ট হবে, তবে এটার ভ্যালুটার সাথে কানেক্টেড হয়ে। তাহলে দেখেন এটার সাথে কানেক্টেড হয়ে এই যে এখানে ইন্টার নেম রাকিব। তাহলে এখন আপনার যদি মানে উদাহরণস্বরূপ এরকম আরও একটা নাম দিয়ে দেয়, তাহলে আপনি প্রোগ্রাম এইটা লিখতে হবে। আবার যদি এরকম প্রোগ্রাম দিয়ে থাকে, আপনাকে এই আউটপুটটা লিখতে হবে। এই হচ্ছে মোটামুটি আপনাদের ভ্যারিয়েবলের কাজ।
এই স্ট্রাকচারটা মূলত কি এখানে হচ্ছে ইফ এলসের ব্যবহার আছে। তো আমরা হচ্ছে ফ্লোচার্ট সি প্রোগ্রামিংয়ে শিখে আসছি এবং হচ্ছে অ্যালগোরিদম শিখে আসছি। এইটারই অল্টারনেটিভ আসলে আপনার হচ্ছে পাইথনে কীভাবে হয় এইটার ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে আর কি। তো এখানে ফ্লোচার্ট সহ কন্ডিশনাল যেই ফরম্যাটগুলো থাকে এটাই হচ্ছে মূলত ইফ এলসের মধ্যে একটা হচ্ছে ইফ স্টেটমেন্ট, আর একটা হচ্ছে ইফ এলস, আর একটা হচ্ছে এলস ইফ, আর একটা হচ্ছে নেস্টেড ইফ। এই 4 ধরনের ইফ এলস কিংবা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটটাকে ব্যবহার করা হয় প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। তাহলে এখন এখানে হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিংটা কীরকম হয় আমরা সি প্রোগ্রামিংয়ে দেখেছিলাম। আবারও হচ্ছে আমরা একটু যদি পাইথনেরটাতে একটু দেখি মূলত কীরকম হয়। ইফ এলসের মধ্যেও এবং হচ্ছে প্রোগ্রামিংয়ের আরও যেই ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও সেম ফ্লোচার্টটাই ব্যবহার করা হয়। এখন এখানে এইটা দ্বারা বোঝায় হচ্ছে সিদ্ধান্ত, অর্থাৎ কন্ডিশন, যে শর্ত সে যেটা মানবে এটার উপর ডিপেন্ড করে, যদি শর্ত মানে তাহলে সে এখানে যাবে, যদি শর্ত না মানে তাহলে এখানে যাবে। অর্থাৎ আমি কন্ডিশন যদি দেই, লাইক এ কন্ডিশন হচ্ছে আমি বললাম যে এর মান বি এর মানের থেকে বড়, তাহলে এটা কি এইটা যদি বড় হয় তাহলে এই দিক সে যাবে, আর যদি এইটা ছোট হয় তাহলে এই দিক যাবে। অর্থাৎ আমি যদি 3টা সংখ্যার যখন আমরা নির্ণয় করেছিলাম তখন কিন্তু আমরা কন্ডিশন দিয়েছিলাম কয়টা, যে এ যদি বি এর থেকে বড় হয়, এ যদি সি এর থেকে বড় হয় তাহলেই সে বড়, রাইট? তাহলে এটা যদি মেনে যায় সে ডিরেক্ট এখানে ইফ ব্লকে চলে আসবে, অর্থাৎ এ মানা শুরু করবে এবং হচ্ছে এখান থেকে প্রিন্ট করে ফেলবে। এখন যদি না মানে তখন কি করবে, তখন হচ্ছে এই পাশে চলে যাবে, এখানে গিয়ে সে খুঁজবে ধরেন বি এর মান কি সি এর থেকে বড় নাকি এর থেকে বড়। যখন এইখানেও সে না মানবে দেখবে তখন কিন্তু নিচে চলে গিয়ে সে সি প্রিন্ট করে দিবে। তো এই যে এইখানে কন্ডিশন স্টেটমেন্ট কিংবা হচ্ছে ইফ ব্লকটা যখন কাজ করে তখন হচ্ছে কন্ডিশনের ওপর ডিপেন্ড করেই কিন্তু প্রত্যেকটা লাইন সে ঘুরতে থাকে। যদি মানে তাহলে একদিকে যায়, যদি না মানে আরেকদিকে যায়, যদি সে হচ্ছে এই প্রোগ্রামটাকে রান করতে চায় তাহলে আরেকদিকে যায়। এই যে এক একভাবে তার যেই দিকগুলো চেঞ্জ হতে সেটা কিসের ওপর ডিপেন্ড করে, কন্ডিশনের ওপর। তো এটাই হচ্ছে ইফ এলস কন্ডিশন। তো এখন ইফ এলসের কোড আমরা সি প্রোগ্রামিংয়ে পড়ে আসছি, সেখানেও আমরা দেখেছি কিভাবে মূলত এটা কাজ করে থাকে। তো এইখানে ইফ এলসের মধ্যে আরও কিছু বিষয় আছে, সেটা হচ্ছে গিয়ে যখন পাইথন ব্যবহার করবেন তখন এন্ট্রি কোড দিতে হবে। এন্ট্রি কোড দেওয়ার পর যদি মনে করে যে না এটা হচ্ছে ট্রু তাহলে সেটা প্রিন্ট করবে, আর যদি মনে করে এটা ফলস তাহলে কিন্তু আর এটা প্রিন্ট করবে না। তো এইখানেও সেম জিনিসটাই, ইফ স্টেটমেন্ট এবং ইফ এলস স্টেটমেন্ট এবং হচ্ছে ইফ এলস স্টেটমেন্টের সিনট্যাক্স ব্যবহার করে যে কাজ সম্পাদন করা হয় সেটাই হচ্ছে ইফ ফ্লোচার্ট। এখন ইফ স্টেটমেন্ট প্রোগ্রামের শর্ত সাপেক্ষে কোনো স্টেটমেন্টে সম্পাদনের জন্য ইফ স্টেটমেন্ট ব্যবহৃত হয়,
পাইথনে ইফ স্টেটমেন্ট ব্যবহার করে নির্দিষ্ট একটি কন্ডিশনের উপর ভিত্তি করে কিছু স্টেটমেন্ট বা কোড ব্লককে রান করতে হয়। আমি যেই কথাগুলো এখানে বলছি এইটাই এখানে লেখা আছে। তো সেম জিনিসটাই এখানে ব্যাখ্যা আকারে দেওয়া আছে, আপনারা এখান থেকে পড়লেও এখান থেকে বুঝতে পারবেন, কোনো সমস্যা নেই। পৃষ্ঠা নাম্বার 640।